ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। গত 5 অগস্ট শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায়, আর এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই অধ্যায়ে সরকারের প্রথম ও প্রধান কাজ সংস্কারের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করা। এরই মধ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করেছে। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আজ এক সংবাদ সম্মেলন করে দলটি জানিয়ে দিয়েছে, হাসিনাকে হটাতে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনে যাবে বিএনপি। আসন্ন এই নির্বাচন নিয়ে বর্তমানে বিএনপি অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখলেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল উদ্বিগ্ন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে কি না তা নিয়ে। এসব দলের নেতারা মনে করেন, এখন পর্যন্ত সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই একতরফা একটি দলের পক্ষে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করা অনেকটা দুরূহ ব্যাপার। এছাড়া জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা সংক্রান্ত কিছু বিষয়েও মনোক্ষুণ্ণতা রয়েছে তাদের। এই পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক পর্যায়ে ও দেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করছে বলে গণমাধ্যম সূত্রেও জানা গেছে। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হলেও সংস্কার, জুলাই সনদ এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিয়ে এখনও সংশয় কেন? এই আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। দেলোয়ার হোসেন, জামায়াত ইসলামী আসলে যে কথাটি বলছে, তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেখতে চান এবং জুলাই সনদের ভিত্তিতে তারা নির্বাচন দেখতে চায়। কি মনে করছেন আসলে এই মুহূর্তে সেটি সম্ভব কিনা? যেহেতু নির্বাচনী ট্রেনে আসলে আমাদের যাত্রা শুরু হয়েছে, যদি আগামী ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হয়, এই সময়ের মধ্যে এই পরিবর্তনটা কি আদৌ সম্ভব? বা যে লেভেল প্লেইং ফিল্ড আপনারা এখনো দেখতে পাচ্ছেন না, সেই লেভেল প্লেইং ফিল্ড সম্ভব বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আমাদের সহ-আলোচকবৃন্দকে এবং যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটি বলেছেন যে এখন থেকে নিয়ে নির্বাচনের যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, যথেষ্ট সময় আছে। সরকার যদি আন্তরিক হন, একটা সুন্দর, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের ফিল্ড তৈরি করা দরকার, অবশ্যই সরকারের পক্ষে সেটি সম্ভব। তবে এটা সরকারের সদিচ্ছার দরকার হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে জুলাই ঘোষণাপত্র সেখানে পাঠ করা হলো, সেখানে ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণাপত্রে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেখানে কিন্তু জনগণ কিন্তু একটা বলা যায় বড় ধরনের একটা আঘাত পেয়েছে, একটা ধাক্কা খেয়েছে। আমরা আশা করি এখানে যে বিষয়গুলো আসা দরকার ছিল, অনেকগুলো বিষয় এখানে আসে নাই। এর মধ্যে আপনি যদি ধরেন, ইতিমধ্যেই আমাদের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেটি স্পষ্ট করা হয়েছে যে এখানে উপনিবেশ বিরোধী আন্দোলনের ঘটনা আসলেও 47 সালে দেশ বিভক্তির, ভারত পাকিস্তান বিভক্তির মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা স্বাধীন বাংলাদেশ অর্থাৎ 71, 47 না ঘটলে তো আমরা আসলে 71 পেতাম না। তো 47 এখানে পুরোপুরি ইগনোর করা হলো। এর পরবর্তী দেখেন যে এখানে যে পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে 7ই নভেম্বর এখানে ইস্তাফ পেয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু 1975 সালের 15ই আগস্ট এটা জাতির জন্য কিন্তু বড় ঘটনা, যে ঘটনার মধ্য দিয়ে জাতি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, সব কিছু। কিন্তু সেই ঘটনাটা এখানে উল্লেখ করা হয়নি। এরপরে যদি আমরা লক্ষ্য করি যে এই সরকার বিগত ফেসিবাদী খুনি হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই যে প্রথম যে ঘটনাটি ঘটলো এখানে, যেটি হলো পিলখানা হত্যাকাণ্ড, এটা জাতির ইতিহাসে বড় ধরনের ঘটনা, যেখানে রাষ্ট্রের 2টা বড় বাহিনীকে একেবারে পঙ্গু করে ফেলার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী একটা দেশ সেই সময় খুনি হাসিনার সরকারের উপর ভর করে তারা একটা কাজ করেছিল। সেই ঘটনাটিকে স্থান পায়নি। পরবর্তী সময় আমরা দেখি যে এখানে শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটলো, এটা বড় ঘটনা একটা। এই যে পুরো 16 বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের এদেশে ইসলামপন্থীদের যে একটা বড় ভূমিকা ছিল, মাদ্রাসা ছাত্রদের যে একটা বড় ভূমিকা ছিল, কওমিপন্থী আলেমদের একটা বড় ভূমিকা ছিল,
একেবারে খুবই ইচ্ছাকৃতভাবে না পরিকল্পিতভাবে এটা কিন্তু ইগনোর করা হয়েছে। তাহলে কি আপনারা মনে করছেন যে জুলাই ঘোষণাপত্র আসলে সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে করা হয়নি? না, অবশ্যই এই জুলাই ঘোষণাপত্রটা মানুষ যেভাবে প্রত্যাশা করেছিল, কারণ দীর্ঘ 16 বছরের আন্দোলন এবং পরবর্তীতে 1 বছরের রক্তক্ষয়ী একটা সংগ্রাম, অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে অর্জিত একটা আমাদের অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের 1 বছর পরে যখন এটা মানুষের একটা প্রত্যাশা ছিল যে যে ঘোষণাপত্রটা আসবে এখানে সকল মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দেখুন, এই আন্দোলনে কিন্তু দেশের বাইরের যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি তাদের কিন্তু একটা বড় ভূমিকা ছিল এখানে। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে ওই সময় সরকারকে কিন্তু বড় ধরনের একটা থ্রেট দিয়েছে, কিন্তু জুলাই ঘোষণাপত্রে তাদের কিন্তু কোনো কথা আনে নাই। তো এখন এই বিষয়গুলো আমরা যেটা দাবি দিয়েছি, 3টা মোটা দাগে আমাদের দাবি আছে। একটা হলো যে জুলাই ঘোষণাপত্রে যে বিষয়গুলো বাদ দিয়েছেন, যেগুলো ইগনোর করা হয়েছে সেগুলো সংযোজন করা। 2 নম্বর, যে জাতীয় ঐক্যমত্যের কমিশন রাজনৈতিক দলগুলো নিয়ে বসে যে একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যে জুলাই সনদ করার জন্য, রেডি করার জন্য, এই জুলাই সনদ যেটাই হোক না কেন, জাতীয় ঐক্যমতের এখানে সব রাজনৈতিক দলগুলো যেই যেই বিষয়গুলোর উপরে ঐক্যমত পোষণ করবেন, অবশ্যই সেটার একটা আইনি ভিত্তি তৈরি করতে হবে। কিন্তু সেই জায়গাটিতে আসলে একটি নির্বাচিত সরকারও তো প্রয়োজন, যেহেতু আপনি সেটাকে আসলে সংসদে নিয়ে যাবেন এবং বলার চেষ্টা করছেন যে সেখানে অবশ্যই নির্বাচিত সরকার তো প্রয়োজন। আমাদের বাংলাদেশের ইতিহাসে এটার যথেষ্ট প্রমাণ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে নির্বাচন যদি বারবার পিছিয়ে যায় সেটি আদৌ আমরা নির্বাচন পিছনের কথা বলছি না, কিন্তু আপনাদের দাবিগুলো নির্বাচনের আগে আমরা যে দাবিগুলো বলছি এটা নির্দিষ্ট সময়ের ভিতরে সেই দাবিগুলো পূরণ করা সম্ভব। আসবো আপনার কাছে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। জামায়াত ইসলামী কিংবা এনসিপি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আসলে এখনো একমতে পৌঁছাতে পারেনি। এদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই বলার চেষ্টা করছেন বিএনপির বন্দরে এসে নোঙর করেছেন ডক্টর ইউনূস। তার মানে একতরফা ভাবে আসলে বিএনপি যা চাইছে সেটি কি করা হচ্ছে বলে আপনারাও মনে করেন? আমরা তো তা মনে করি না, কারণ জুলাইয়ের যে ঘোষণা এসছে এবং জুলাইয়ের যে সনদ তৈরি হচ্ছে, এগুলো আমরা দেখেছি যে আমাদেরকে বাদ দিয়ে 31টা রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের কমিশন নামে, জাতীয় বিভাজনের কমিশন, আপনার 2 তরফা অসংখ্য মিটিং করে এটা করা হয়েছে, সভা করে, এবং আমরা প্রত্যেক দলের সবার শেষে ব্রিফিং পেয়েছি, তারা এসে মিডিয়ার সামনে কথা বলেছে, সেগুলোর ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। এখন 31টা রাজনৈতিক দল সেখানে না 36টা অংশগ্রহণ করেছে, তার মতামত সবগুলাই যে গ্রহণযোগ্য হবে এরকম কোনো ইয়ে নেই, আর সবগুলো মতামত একমত হবে এরকম কোনো ভিত্তি নেই। যদি লন্ডনের বৈঠকটা না হতো তাহলে আজকে জামাত এবং এনসিপি সহ যারা এই করছে যে বিএনপির বন্দরে ইউনূসের জাহাজ নোঙর করছে, এই বক্তব্যটা আসতো না, কারণ লন্ডনের বৈঠকে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। কিন্তু তার আগে এটাও বিবেচনা করতে হবে, কারণ আমি মনে করি না যে ইউনূস সাহেব কিন্তু বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি হচ্ছে। আমার কথা বিএনপির পক্ষে যাচ্ছে কিনা জানেন না, মানে বাস্তবতা। আপনি যে লন্ডন বৈঠকের কথা তুলেছেন, সেই লন্ডন বৈঠকের পরে তো আসলে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই শব্দটি শুনতে পাচ্ছিলাম। সেটি নিয়েও কিন্তু জামায়াত এনসিপি এক ধরনের দ্বিমত পোষণ করেছিল যে কেন আসলে একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। ওনাদের সবার সাথে আলোচনা হয়েছে, বিভিন্নভাবে আলোচনা হয়েছে, হয়তোবা এই একটা ইস্যুতে না হতে পারে, কিন্তু আলোচনা যে হয়নি ওনাদের সাথে এটা না। আমরা যমুনাতে দেখেছি, আমরা মানে যমুনার পাশের ভবনে দেখেছি আলোচনা করতে, ফরেন সার্ভিসে। এখন প্রশ্ন হলো যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাই জামাত সহ আরও 2-1 জন, এবং পিআর পদ্ধতি চাই এখনও। এই প্রেক্ষাপটটা যদি জোরদার হয় তাহলে তো আমার কাছে সন্দেহ হচ্ছে কেন জানি যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা, কারণ এই জিনিসগুলা একটা নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপারটা আসছে, তফসিল তো ডিসেম্বর মাসে, ডিসেম্বর আসতে এখনও 4 থেকে 5 মাস বাকি আছে, কাজে 5 মাসের মধ্যে এই দাবিগুলো কোন জায়গায় গিয়ে ঠেকে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থান দেখা যাচ্ছে এখন বাংলাদেশে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এই নির্বাচন করা যৌক্তিকভাবে মানে রক্ষা করতে পারবে না সেটার ব্যাপার আছে। আরটা হলো যে এই নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর করতে বলা হয়েছে, উপদেষ্টার যে চিঠি গিয়েছে সেটাতে দেখেছি। কিন্তু এই নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করতে হবে সাথে সাথে, নাহলে নির্বাচনটা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। সেই কথাটা কিন্তু ওনার চিঠির মধ্যে
উল্লেখ নাই এবং ওনার বক্তব্য গতকালকে যেটা দিয়েছে সেখানে উল্লেখ নেই। এখন আপনি ফেসিস্ট শেখ হাসিনা একটা একতরফা নির্বাচন করছে 3টা করে দেশ ছেড়ে পালিয়েছে, নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে, যারা অংশগ্রহণ করছে তারাও বিতর্কিত হয়েছে। এখন কি আরেকটা এরকম বিতর্কিত নির্বাচন হবে যেখানের মধ্যে আরও একটা একতরফা নির্বাচন জাতি দেখবে? তাহলে সেই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক না হলে সেই নির্বাচনটা কি অবাধ সুষ্ঠু ধরে নিলাম হলো, শান্তিপূর্ণ হলো? কারণ শান্তিপূর্ণ নির্বাচন আমরা গত 3 নির্বাচনে দেখেছি, সকাল 8টার সময় 500 লোক ভাড়া করে লাইনে দাঁড়া করে দিল, তারা 4টা পর্যন্ত থাকলো, একজন সামনেও গেল না, একটা পিছিয়ে গেল না। এরকম হইলে শান্তিপূর্ণ হয়। কুকুরও ঘুমাইছে সেন্টারে, এটাও শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন নয়। গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে শান্তিপূর্ণ করতে হবে, অবাধ করতে হবে, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হবে, তার পাশাপাশি সকলের অংশগ্রহণমূলক করতে হবে। অংশগ্রহণমূলক না হলে কোনোভাবেই এই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং জুলাইয়ের সনদকে যদি আপনার দিতে হয়, আইনি ভিত্তি দিতে হয়, আপনি অধ্যাদেশের মাধ্যমে আইন করতে পারবেন, সাবজুডিশি। কিন্তু সুপ্রিম লতে যদি সেটা নিয়ে আসতে হয়, তাকে অবশ্যই সংশোধন দিতে হবে। তাহলে নির্বাচনটাকে নিশ্চিত করতে হবে, নির্বাচনকে নিশ্চিত করে সংসদের মাধ্যমে এগুলো পাশ করতে হবে, অন্যথায় এটি পাশ হওয়ার কোনো সুযোগ নেই। নীলুফার চৌধুরী মনি, এই যে আসলে নির্বাচন নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা কাজ করছে, এরপরেও আসলে আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি, সেটিকে বিএনপি খুবই আনন্দের সাথে গ্রহণ করেছে এবং সেখানে বিএনপি এটিও বলেছে যে আন্দোলনে শরিক যারা ছিলেন তাদের সাথে আপনারা একজোট হয়ে এবারে নির্বাচন করতে চান। একই সময়ে জামাত এবং এনসিপি কিন্তু ভিন্ন সুরে কথা বলছে। তারা আসলে 5 আগস্টের মতন একটি খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিনে কক্সবাজার ভ্রমণে গেলেন, সেটিকে তারা যদিও আনন্দ ভ্রমণ বলার চেষ্টা করছেন। কোনো না কোনো হতাশাজনক সংবাদ তারা আগেই পেয়েছিলেন, সে কারণেই কি আসলে এই ভ্রমণ? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা, আলোচকবৃন্দকে। এইখানে আপনার একটা রোল তো কাজ করেছেই, নইলে ওই দিন যারা এই ঘোষণাপত্র চাইলো, আপনার প্রোক্লেমেশনের জন্য যারা জীবন দিতে চাইলো, জীবন বাজি রেখে তারা শহীদ মিনার দখল করলো এবং তারা বলল যে এটা তারা সরকার যদি না দেয় তারাই দিবে। সরকার তখন একটা সময় নিল যে আমরা 15ই জানুয়ারির মধ্যে এটা আমরাই ঘোষণা দিব। তার আগে সরকার স্বীকারই করেন নাই। পরে সরকার যখন 15ই জানুয়ারি গেল, 31শে জানুয়ারি আসলো, আরেকটা টাইম, আরও টাইম বদলালো এবং একটা পর্যায়ে 5ই আগস্ট আমরা দেখলাম যে ঘোষণাপত্র যারা চাইলেন ঘোষণাপত্র তারাই নাই। তারা প্রমোদ ভ্রমণে বের হয়েছেন বা কিছু, এইখানে অনেক রকম ষড়যন্ত্রের ডালপালা গজিয়েছে, রহস্যের জট খুলছে না এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে মানে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার সব কিছুতে হুলস্থুল অবস্থা যে এমন একটা সময় তারা কেন নাই, তারা যারা চাইলো। এবং তাদের মধ্যে হাজারো ভাঙনের পদধ্বনির মতো কথা, আবার দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা, আবার বিএনপির কথাও তারা বারবার বলছে যে এই জুলাই সনদপত্র পুরোটাই আসলে বিএনপির মন মতন করে করা হয়েছে। হ্যাঁ, এটাও। এবং একটা পর্যায়ে দেখা গেল যে ওইখানে তারা যে ওই আবিষ্কারটা বিএনপি করলো, ওইখানে আশেপাশে হোটেলটা ঘিরে এক ধরনের তারা জানান দিল যে তারা এইখানে আছে ওই হোটেলে। তো এই সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা রহস্যজনক। একটা নির্বাচনকে ভালোভাবে সামনের দিকে না প্রবাহিত করতে দেওয়ার কারণেই এই ঘটনাগুলো। কিন্তু নীলুফার চৌধুরী মনে, আপনিও কি তাই মনে করেন আসলে ডক্টর ইউনূসের সরকার বিএনপি যেভাবে চাইছে, যা চাইছে ঠিক সেভাবেই হঠাৎ করে কাজ করছে, সেভাবেই সবকিছু হচ্ছে? আপনি এখানে বলেন বিএনপি কি এই কথা ডক্টর ইউনূস সাহেবকে বলেছে যে 71 সম্পর্কে বলা যাবে কিন্তু 71-এর কোনো স্বীকৃতি দেওয়া যাবে না? আপনি দেখেন ওইখানে আমাদের 71-এ অনেক লোক শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক নারী মা বোন তার সম্ভ্রম হারিয়েছেন, অনেক যুদ্ধ শিশুর জন্ম হয়েছে। তাদের জন্য তাদের স্বীকৃতি, তাদের এটা কিন্তু পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, তাদের একটা স্বীকৃতি লিখিত হোক অলিখিত হোক মানুষের হৃদয় স্পটে থাকবে। আমি বলি বা না বলি, আপনি মুক্তিযোদ্ধা হই বা না হই, একটা এই যে হৃদয়ের যে স্পন্দন, এটা আমার বাংলাদেশ, এই সার্বভৌমত্ব আমার। এইখানে যারা সেদিন বাংলাদেশকে স্বীকার করে নাই তারা এখনও কিন্তু অন্যদিকে জিনিসগুলো প্রবাহিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। আপনি নইলে দেখেন টিএসসির ঘটনাটা, সেই দিন আমি আবারও বলছি,
আমি কিন্তু যাদের ফাঁসি হয়েছিল আমি তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার জন্য আমি তাদের পক্ষে ছিলাম। ওই দিন যখন শাহবাগ উত্তাল ছিল সেদিন কিন্তু আমি শাহবাগের বিরোধিতা করেছি। আমি আমার বিবেককে সমৃদ্ধ রেখে রাজনীতি করি বলেই করেছি, এবং এদের আমি প্রকাশ্য আওয়ামী লীগের সাথে আমি টকশো করেছি, প্রকাশ্য বলেছি আমার যা হয় হবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে টিএসসিতে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের ভুলভাল তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদের বিচার করা হয়েছে, এটার সাথে আমি একমত না। যেটা আপনার জেফারসন বলেছিলেন যে আমি তোমার মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। সেইখানে তাদের ছবিগুলো ওই জায়গাটায় থাকার কথা না। তার মানে কি স্বাধীনতা বিরোধী শক্তিগুলো এখনও চরমভাবে সক্রিয়, অথচ তাদের বোঝা উচিত যে এতদিন পরে 15.5 বছর যুদ্ধের পরে আমরা কিন্তু সবাই একসাথেই ছিলাম। ওই যে বন্যার পানি যখন খুব বেশি বেড়ে যায় তখন নাকি মানুষের সাপ জড়াজড়ি করে থাকে, কেউ কাউকে খায় না, কেউ কাউকে মেরেও ফেলে না। তো সেই জায়গায় আমরা কি এই 2 দিনেই আমরা সব ভুলে গেলাম যে আমাদের অতীতটা, আমাদের একটা ফ্যাসিস্টকে সরানোর জন্য কত মানুষের নিজের নাম পাল্টে দিতে হয়েছে, নিজের দল পাল্টে দিতে হয়েছে, দল পাল্টে কাকের বাচ্চা, কোকিলের বাচ্চা কাকের ঘরে মানুষ করতে হয়েছে। এই জিনিসগুলো এত তাড়াতাড়ি তারা ভুলে গেলেন। এবং একটা দেশকে, যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এরকম কামড়াকামড়ি করেন তাহলে কিন্তু আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। কিন্তু এই এক বছর লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে নির্বাচনের জন্য, সেটিও তো একটি বড় প্রশ্ন। এই এক বছর লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা, সেই সাথে আসলে জামাত একটি অভিযোগ করছে যেটি আসলে রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণভাবে একতরফা একটি দল আসলে পরিচালিত করছে, এবং সেখানে নিশ্চয়ই আপনারা আসলে বিএনপির দিকেই সেটা যদি হয়, শোনেন আমি এই জায়গাতে আসবো, একটা বিরতির সময় হয়েছে মনে হয়, আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি ব্রিটিশ প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি ব্রিটিশ প্রাথমিক রাজখান দেখছেন। দেলোয়ার হোসেন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এখন আসলে যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেই রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা মনে করছেন এই পরিস্থিতি অনেকটাই একতরফাভাবে একটি দলের দিকে, এবং হতে পারে আপনাদের নির্দেশনাটি বিএনপির দিকেই যাচ্ছে। যে দ্বিতীয় অধ্যায় শুরুর কথা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন, সেই দ্বিতীয় অধ্যায় কেন এসে আপনাদের মনে হলো যে বিএনপি আসলে অন্তর্বর্তী সরকারকে পরিচালনা করছে? এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে, শুধু জামাত ইসলাম মনে করে না, এখানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এটা মনে করছে, দেশের জনগণ এটা ফিল করছে। কেন? এটা শুরু হয়েছে লন্ডন বৈঠক থেকেই। আমরা লন্ডন বৈঠকটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, এটা কিন্তু স্পষ্ট করছি, এটাকে কেউ ভুল বুঝবেন না। আমরা বলেছিলাম যে একটা দলের সাথে বৈঠক করবেন, এটা খুবই ইজি, এটা করতে হবে, কিন্তু একটা দলের সাথে কথা বলেই একটা নির্বাচনের ঘোষণা আসবে, এটাকে আমরা বলেছিলাম। তাহলে কি লন্ডনের যে ফেব্রুয়ারি শব্দটি আমি ব্যবহার করা হয়েছে, বলি যে লন্ডন বৈঠক থেকে একটা সন্দেহ শুরু হয়েছে যে সরকারের উপর যে বিএনপির ভর শুরু হয়েছে। এরপরে আমরা এসে দেখলাম ঘোষণাপত্রতে তো এখানে বিএনপির একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন যে এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি একই সুরে কথা বলছে যে এই যে যেটা ঘোষণাপত্র হলো, এই ঘোষণাপত্রটা বাস্তবায়ন হবে হলো পরবর্তীতে নির্বাচিত সরকার। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীতে নির্বাচিত সরকার সংসদে এটা পাশ করে নিয়ে এটা সাংবিধানিক ইতে নিয়ে আসবে, কিন্তু তার আগে এখন যদি এটাকে আমরা আইনি কোনো কাঠামোতে না নিয়ে আসতে পারি, তাহলে এই ধরনের বহু উদাহরণ আছে যে পরবর্তী ক্ষমতায় যাওয়ার পরে এগুলো কোনোটাই বাস্তব নয়। দেখুন যে দীর্ঘ 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে শেষ সময়টাতে যে স্বৈরাচারের পতন ঘটানোর পরে যে এখানে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে 3টি জোটের যে একটা রূপরেখার মধ্য দিয়ে নির্বাচনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যে রূপরেখার ভিত্তিতে নির্বাচনটা হলো, এই পরবর্তী সময় কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তারা কিন্তু এই রূপরেখার অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করেন নাই। এরপরে 2018 সালে কিন্তু খুনি হাসিনা সরকার, ফেসিবাদী খুনি হাসিনা সরকার ঘোষণা দিলেন, কোটা বাতিল ঘোষণা করলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কার্যকর হয়নি। এর কারণে জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সংশয় আছে। যদি যে ঘোষণাপত্রটা বা জুলাই সনদ, এটাকে যদি কোনো আইনি কাঠামোতে না আনা যায়, তাহলে পরবর্তীতে যেই সরকারি ক্ষমতা আসুক সেই সরকার এগুলোকে সাংবিধানিকভাবে স্বীকৃতি নাও দিতে পারে। যেই বিষয়গুলো এটা তো বলা হয়েছে, যেই বিষয়গুলো একমত হননি শুধুমাত্র সেই বিষয়গুলো না, আমরা বলছি যে অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে বিষয়ে একমত হবেন সেই বিষয়গুলো, পাশাপাশি যে বিষয়গুলো একমত হবে না সেটা জনগণকে ছেড়ে দিতে হবে। তারপর দেখুন কয়েকটা বিষয় এখানে বলতে হবে। আপনার কাছে সরকারের উপর বিএনপি ভর করেছে, এবং সে কারণেই আসলে লন্ডনে বসে যখন ফেব্রুয়ারিতে নির্বাচন বলা হলো, ঠিক ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দেখতে পাচ্ছি। শোনেন, এখানে এটা অহংকার করার কথা না, এটাই সত্য যে বিএনপি যদি একটা দল, যত বড় একটা দল,
অন্য বাকি সবগুলো বাংলাদেশের সমস্ত দলকে একখানে করলে বিএনপির 10 ভাগের 1 ভাগ হবে কিনা সন্দেহ। আপনি বিএনপি যখন অচলাবস্থার ডাক দিল, বিএনপি না ইশরাক, আমি সেটাই বলি, যখন অন্যান্য কিছু ঘটনাগুলো ঘটলো, আমাদের একজন ছাত্র মেরে ফেলা হলো, খুন করা হলো ক্যাম্পাসে, সেইখানে এইসব আন্দোলন নিয়ে যখন সরকার তৈথবচ অবস্থা, সরকারের তখন কোনো উপায় ছিল না। এই দলরা কিন্তু সরকারকে সেভ করতে পারে নাই। সরকারের জন্য, সরকারকে সেভ করার জন্য ডাক দিল, আমি বলি নো, ডাক দিল 14 জন লোক হলো। ইউনূস সরকারের পক্ষে এনসিপি যখন ডাকলো 14 জন লোক হলো। আপনি বুঝেন ইউনূস সরকার যতবার চরম সমস্যায় পড়েছে তখনই বিএনপি এবং অন্য দলগুলোকে ডেকেছে, জাতীয় ঐক্যের জন্য বলেন, যে কারণেই বলেন। সে কারো চেয়ে কম বোঝে না, একজন ব্যবসায়ী লোক কারো চেয়ে কম বোঝার কথা না। আর এই যে বারবার বলছে বিএনপি পরচিত করছে, নেভার অ্যান্ড এভার জামাত ইসলামী সহ এনসিপি যেভাবে সরকারকে প্ররোচনা করছে, আপনি দেখেন সরকার পদে থাকবে কি থাকবে না সরকার প্রধান এনসিপিকে ডেকে নিয়ে বলে। আপনার দেখেন সমস্ত বাংলাদেশে ডিসি নিয়োগ হবে, কে কয়টা ডিসি পাইছে আপনি হিসাব করেন। পরিত্যক্ত সরকারের বেশ কিছু ছিল, আর বাকিটা যা ছিল তা কিন্তু জামাতের। বিএনপি 4-5টা পেয়েছে কিনা সন্দেহ আছে। সচিব আপনি যদি বাংলাদেশে হিসাব করেন, জামাতের সাপোর্টেড সচিব কতজন? এবং অন্য একটা সময় ছিল বিগত ফ্যাসিস্টের আমলে শুধু দেখতাম, আমি কোনো বর্ণ বৈষম্য করছি না, আমি কোনো রেসিজম করছি না, তারপরেও বলছি এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, তারপরেও কিন্তু সব বড় বড় পদগুলোতে আমরা হিন্দুদের নাম দেখেছি, এখনো আছে। আমরা ওটা বলি না মেধার যোগ্যতায় যে আসুক সেই আসুক, কিন্তু আমরা যখন দেখেছি যে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য বা অন্যান্য কারণের জন্য অনেকে ডিসকোয়ালিফাই হয়েছে, ঠিক একই অবস্থায় এখন আপনার জামাতের একজন প্রশাসনের যে অবস্থা করে, যে অবস্থায় যতটুকু ভালো আছে, নট অনলি পুরো এরিয়াটা তারা দখল করে, যেখানে জামাত সেখানে, এবং না হলে জামাত বানায় নিতে হবে, জামাত আওয়ামী লীগ থেকে আইন হইলেও জামাত বানায় নিতে হবে। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করে, আপনি দেখেন একই সেম ঘটনা হলো, এবং অনেক বেশি খারাপ ঘটনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু উল্টা ধমক দিল ছাত্রদলকে, কিন্তু খুলনায় আপনি দেখেন খুলনায় কি করলো, ভিসিকে কিন্তু নামায়েই ছাড়লো, কারণ খুলনার ভিসি জামাত মনার ছিল না। তার মানে এটাই তার বড় একটা সমস্যা ছিল। সরকার তা করছে না, অবশ্যই না। তাইলে কি আপনার সালাউদ্দিন সাহেব কি বলেছিলেন আমরা 4 দিন টাইম চাইলে 1 দিন পাই না, আমরা সরকারের সঙ্গে যোগাযোগই করতে পারি না, অথচ অনেকে দেখি তারা যাচ্ছে, যখন ইচ্ছা তারা যাচ্ছে। যা কিছু সরকার নির্ধারণ করছে কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে নাকি আসলে সরকারও সেটিকেই ভালোভাবে দেখছে বলে আমি মিলে বলি যাচ্ছে? 100 জনে 70 জন যদি থাকে, আর যদি জিনিসটা গঠনমূলক হয়, গঠনতন্ত্রমূলক হয়, সরকারকে আপনি যা ইচ্ছা তাই করেন, সরকার কিভাবে সম্ভব আপনার পরবর্তী সংসদ ছাড়া এই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করে কিভাবে সম্ভব? এটা বুঝতে হবে আমাদের। আর চাইলেই কি গণপরিষদের নির্বাচন এই মুহূর্তে সম্ভব? ওই পজিশনে যে পিআর পদ্ধতি কিংবা বিভিন্ন ইস্যু নিয়ে আসলে নানানভাবে দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং আমরা যখন নির্বাচনের কথা বলছি, দ্বিতীয় অধ্যায়ের কথা যখন বলছি, সেই সময় সুষ্ঠু নির্বাচনে এখনো একটা সংশয় আছে। আপনি নিজেও বলছিলেন প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আদৌ পারবে কিনা, কিংবা পিআর পদ্ধতির জন্য আমরা কতখানি প্রস্তুত। যদিও জামায়াতের একজন বিশিষ্ট নেতা তিনি বলেছেন বিএনপিকে আসলে তার ক্লাস করতে, যদি পিআর পদ্ধতি এখনো না বোঝে, কিন্তু বাংলাদেশের জনগণ আসলে কতখানি বোঝে? আপনি তো বলছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয়, আর আমি কিন্তু একটু আগে বলছি নির্বাচন নিয়ে সংশয়। কারণ হলো আপনি যদি দেখেন যে বিতর্কগুলো আসছে, এনসিপির নেতারা আব্দুল হাসনাত সহ যারা সমুদ্র বিলাসে গেলেন, তারা যে জবাব দিলেন সেই জবাবে তারা কিন্তু বলেছে যে এই ঘোষণাপত্র নিয়ে তারা হতাশ এবং এই ঘোষণাপত্রের সাথে তারা একমত না। প্লাস যে জিনিসটা এটা হলো যে জুলাইয়ের সনদের ভিত্তিতে জামাতের যে দাবি যে তারা নির্বাচন চাই, জুলাই সনদকে আইনি প্রক্রিয়া আপনি কিভাবে নিয়ে আসবেন? জুলাই সনদকে আইনি প্রক্রিয়া আনতে হলে তো ত্রয়োদশ জাতীয় সংসদ লাগবে। এখন নির্বাচন, সংস্কার, বিচার, 3টা দাবি নিয়ে কিন্তু হয়েছে, আন্দোলন হয়েছে। এখন যেই দাবিটা আগে আসছে, নির্বাচন আগে আসে নাই। আপনি আইনি প্রক্রিয়া আসতে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ লাগবে। এখন বিচার সবাই চায়, কোনো বাংলাদেশের দল বলে নাই যে বিচার চায় না, কিন্তু বিচার একদম এফআইআর থেকে ধরে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ পর্যায় পর্যন্ত রিভিউ পর্যন্ত যাইতে কোনো বিচার 2, 4, 5 বছর সময়ের নিচে হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না।
তাহলে বিচার যদি আপনি দৃশ্যমান বা ওইরকম শেষ করে করতে চান তাহলে আপনাকে ওই সময় অপেক্ষা করতে হবে। তাহলে ওই সময়টা পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে জুলাই সনদকে আপনি 2-3 বছর পিছিয়ে দিলেন। এক সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে আপনি আনতে হলে এটাও সংসদ লাগবে। তাহলে সর্বোপরি যে জিনিসটা দরকার সেটা হলো সংসদ। এখন আমি যে বলেছি যে নির্বাচন নিয়ে আমার সংশয়, কী কারণে? কারণ জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে, প্রচলিত ব্যবস্থা। কিন্তু আজকেও তো প্রেস সচিব বলেছেন যে দ্বিতীয় অধ্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। কিভাবে? জুলাই সনদের ভিত্তিতে, গণভোটের ভিত্তিতে তারা যে দাবি করছে, যেহেতু গণভোটের দাবি হচ্ছে, পিআরের দাবি হচ্ছে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি হচ্ছে, তাহলে নির্বাচনটা যে হবে এইটা নিয়েও তো একটা সংশয়ের ব্যাপার আছে। এরপরে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপার বলছেন, সেই জায়গায় তো দেশ কোন জায়গায় ঠেকে সেটার ব্যাপার আছে। কারণ ইউনূস সাহেবের নিজের বক্তব্যই যদি শুনি, এতদিন মানে এনসিপিকে আমরা বলছি কিং পার্টি, এখন কিং পার্টি বলতেছে বিএনপি কিং পার্টির জায়গায় অবস্থান করছে। বিতর্ক কিন্তু বাড়ছে। জামাতও সেম বক্তব্য বলছে যে ইয়ের মধ্যে বিএনপির প্রধান উপদেষ্টার মধ্যে বিএনপির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আপনি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হলে জাতিকে একটা জায়গায় আনতে হবে। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাদেরকে ডেকে জুলাই সনদ করছেন, যারা মানে একবারও ডাক পায় নাই কোনো কারণে, তারা যদি মানে আপনার 201 সদস্য লাগবে এটাকে পাশ করে তুলে, 201 সদস্যের আপনি পেলেন না, যাদের 31টা দল যাদেরকে ডাকলেন না, তাদেরকে যদি জনগণ ভোট দেয়, তারা যদি ওই জায়গায় আসে, তারা কি বাধ্য এই জুলাই সনদ পাশ করার জন্য? তাহলে আপনাকে করতে হবে কি? জুলাই সনদ ভাবে একটি কৌশল মনে করছেন না? কৌশল কেন, এর বাস্তবতা। কারণ হলো আমি নির্বাচনে যাব, আমাকে তো ডাকেন নাই জুলাই সনদ তৈরি করার জন্য, তাহলে আমি তো ওইটাতে বাধ্য নাই। 31 জাতীয় সংসদে দেলোয়ার হোসেন যেই কথাটা বলছেন বাধ্য না। এই যে আসলে ওই জায়গার মধ্যে তো এই অধ্যাদেশ আকারে যদি আপনি করেন, তাহলে পরবর্তী সংসদে তুলতে হবে, এটা 30 কার্য দিবসের মধ্যে পাস করে নির্বাচন প্রয়োজন আছে। পাস না হলে আপনি তো এই সনদ টন কোনো কিছু কাজে লাগবে না। যে বিষয়গুলো নিয়ে আসলে বারবার আমরা দেখছি যে একটা দ্বিমত তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো কি তাহলে আপনাদের একটি রাজনৈতিক কৌশল বা দলীয় কৌশল কিনা প্রতিপক্ষকে টেক্কা দেবার? যেহেতু আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপি নিজেও বলছে হয়তো নির্বাচন হলে তারাই জয়ী হবে, যদিও জনগণের পালস বুঝতে পারাটাও এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই জায়গাটাতে আসবো আপনার কাছে। আরেকটি বিরতির সময় হয়েছে। জি প্রতিষ্ঠা রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি প্রতিষ্ঠা রাজকাহনে। দেলোয়ার হোসেন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, ভোটের মাঠে রাজনীতি নেমে এসছে, সংশয় আসলে এখনো কাটাতে পারছি না আমরা, এবং যে ইস্যুগুলো নিয়ে আসলে সংশয় বারবার তৈরি করা হচ্ছে কিংবা বিএনপি যেটা অভিযোগ করছে যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সেগুলো কি আসলে তাহলে আপনাদের এক ধরনের প্রতিপক্ষকে টেক্কা দেবার কৌশল? যেহেতু আপনারা মনে করছেন নিজেরা নির্বাচনে আসলে হয়তো আপনারা জনগণের ভোটে জয়ী হতে পারবেন না, সে কারণে নির্বাচন পিছিয়ে গেলেই সুবিধা। না, আমরা স্পষ্ট করেই বলছি যে আমরা নির্বাচন পিছানোর পক্ষে না, আমরা নির্বাচন পিছাতে চাই না। বরঞ্চ আমাদের আমিরে জামাতেই ঘোষণা দিয়েছিলেন যে রমজানের আগে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এটা আমাদেরও ঘোষণার কিন্তু একটা পার্ট। সুতরাং এখানে আমরা নির্বাচন পিছানোর কথা বলছি না, আমরা বলছি যে নির্বাচন হতে হবে, এই নির্বাচনটা গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ করার জন্য, সুষ্ঠু করার জন্য, দেশি এবং বিদেশিদের কাছে এটা গ্রহণযোগ্য করানোর জন্য যে সংস্কার, এই সংস্কারটা হতে হবে, যে সংস্কারের মধ্য দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যে ফিল্ডের মধ্য দিয়ে সবাই সুন্দর নির্বাচন অংশগ্রহণ করবে। এখন দেখেন এখানে আমি একটু জামাতের দিক থেকে লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক কখন হবে সেটা একটু জানতে চাই। মানে কি হলে আপনারা সরকার ঠিক করবে, কখন হবে এটা সরকার, এখনো যথেষ্ট টাইম আছে, এই টাইমের ভিতরে এটা যথেষ্ট সময় আছে, এটা করা সম্ভব সরকারের পক্ষে। সরকার যদি সদিচ্ছা থাকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একটা সমান ফিল্ড তৈরি করা সম্ভব। বর্তমান সময় এখন পর্যন্ত সেই সমান ফিল্ড তৈরি হয় নাই। কেন হয় নাই? মনি আপু বলেছেন, ওনাকে যদি প্রশ্ন করি যে বর্তমান সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কে, তার পরিচয় কি, সুপ্রিম কোর্টের যে সহকারী অ্যাটর্নি জেনারেল, তারপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, এখানে কয়জন নিয়োগ হয়েছে, এখান থেকে কতজন বিএনপি, তাদের পরিচয় কি, সারা দেশে যে তাদের যে পিপি এপিপি, সারা বাংলাদেশে যতগুলো পিপি হয়েছে, সারা দেশে যতগুলো পিপি নিয়োগ হয়েছে, এই পিপিদের পরিচয় কি, এই পিপিদের পরিচয় কি, এখানে জামাত আছে কিনা বা কে আছে, এটা তো। এরপরে হলো ডিসি যতগুলো নিয়োগ হলো, এই ডিসি গুলোর পরিচয় কি, এসপি যে জেলাগুলোতে দেখা হলো তাদের পরিচয়, এটা তো পত্রিকায় আসছে, এটা তো সবাই জানে। সুতরাং এখানে মানে লুকানোর কিছু নেই। এই সব কিছু মিলে যেটা মানে লোকাল মানে জেলাগুলোতে বা লোকাল এরিয়াগুলোতে যেটা তৈরি হয়েছে, সেটা হলো
জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে যে এখনই একটা এর দলের মধ্যেও তো আবার আপনারা 300 আসনে আপনাদের প্রার্থী হ্যাঁ, আমরা তো নির্বাচন আমরা নির্বাচনী দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি তো আমরা নিচ্ছি, আমরা তো বলছি আমরা কিন্তু নির্বাচন আপনাদের যে দাবি দেওয়া সেগুলো যদি পূরণ না হয় আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ না করবেন? না, এটা তো পরে দল সিদ্ধান্ত নেবে, কিন্তু তার আগে আমরা চাই যে দলে একটা সংস্কার হতে হবে, এটা দেশের মানুষের প্রত্যাশা করে, এখানে অধিকাংশ রাজনৈতিক দলগুলো এটা প্রত্যাশা করে। তা এটা কেন হবে না, কেন এই দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম করার পরে আমরা একটা ফেসিবাদমূলক বাংলাদেশ পেলাম? মানুষ স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশে, মানুষ স্বপ্ন দেখছে একটা নতুন সুন্দর নির্বাচন হবে, সেখান থেকে কেন আমরা ব্যর্থ হব? নীলুফার চৌধুরী মনি, আপনারাও কি মনে করছেন ব্যর্থতার দিকে যাচ্ছে সামনে নির্বাচন? ওনাদের সব কথা জায়গায় হচ্ছে আপনাদের লোক। ওনাদের কথা হচ্ছে প্রশ্ন যাই করেন না কেন উত্তর একটাই, ফ্যাসিস্টের মতো হয়ে গেছে যাচ্ছে। সরি, এটা আমাদের জন্য খুব দুঃখজনক সংবাদ, কারণ আমরা তাদের সাথে একসাথে অনেক দিন একসাথে ছিলাম। সেইখানে ওনারা যে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে এখন, যেটা হলো যে কি যদি তবে কিন্তু সব কিছু আছে, রোজার আগেই নির্বাচন চাই কিন্তু সংস্কার কিন্তু বিচার, কথাগুলো কিন্তু চলে আসলো। তার মানে তারা কিন্তু আপনার এই যে এটা রফা দফা করতে হবে, পিয়ার পদ্ধতি কি হবে না হবে এগুলা করতে গেলে তো আপনার 2-3 বছর চলে যাবে, নির্বাচনের কোনো অবস্থা থাকবে না। তো এই যে তারা এই কাজটা করছে, আমি শুধু একটা দুইটা লাইন বলবো কবিতার, যে ডিম পারে হাসে খায় বাগদাসে। ওনারা তো বাগদাস খুব ভালো আছে এখন, সরকার না হয়েও ইলেকশন না করেও সরকারের রুল প্লে করছে। আপনার এনসিপি কারা? বনসাই অফ জামাত ইসলামী, জামাত ইসলামীর বনসাই, এটা আমরা বলি না, জামাত ইসলামী নিজেই বলে যে আমরা তো এই যুদ্ধগুলো পরিচালনা তো আমরা করছি, এই যে ইসের সময় এই এনসিপিদের দিয়ে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ বানায় ঢুকায় দিয়ে এইসব করছে। এখন ইউনূস সাহেব কি বলছে? ছাত্রদেরকে বলছে মাস্টার মাইন্ড। ছাত্ররা কারা? জামাতের লোক। আমি মাটির উপর, আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। তা এই অবস্থায় ওনারা করে ফেলেছে অলরেডি। তো এই যে এখন যেমন ধরেন ইলেকশনের অধ্যায় নিয়ে বলে যে আজকে যদি আপনাদের টপিক কি, প্রথম অধ্যায় শেষ হয়েছে, 1 বছরে এই অধ্যায় কি হয়েছে আমরা কিছুই জানি না, কিছুই হয় নাই। দ্বিতীয় অধ্যায় কি? নির্বাচন। তৃতীয় অধ্যায় কি? নির্বাচন হলে ক্ষমতা হস্তান্তর না অন্য কিছু, বা নির্বাচন না হলে লেভেল প্লেইং ফিল্ড নেই, সো হয় নাই। কেউ বলছে আইন শৃঙ্খলা ভালো, কোনো কাজ ভালো না, হচ্ছে হবে না। এই যে কথাগুলো, এগুলা থেকে কিন্তু অনেক রকম মেসেজ আসে। সেই মেসেজগুলোর জন্য কিন্তু আমরা প্রস্তুত না। বাংলাদেশের জনগণ সবাই জনগণের দোহাই দেয়, আর জনগণের দোহাই দিবেন, নিজের ঘরের মধ্যে কয়টা জনগণ আছে এটার উপর তো ডিপেন্ড করবে জনগণ কি চায়। জনগণ যে ঘরে বেশি থাকে তাদের কথা কিন্তু ওটা কিন্তু জনপ্রতিনিধির মতো হয়ে যায়। তো এই যে নির্বাচনের ট্রেন যে যাত্রা শুরু করেছে, সংশয় হচ্ছে তাদের, আমাদের সবার, যে রাস্তা কি সমান্তরাল রাস্তায় যদি গাড়ি না চলে, সেই গাড়ি কিন্তু ব্রেক ফেল করতে পারে। ব্রেক ফেল করলে কি হয়? ওই যে সেনাপ্রধানের কথা মতো আবার ঘুরে আসতে হয় ওইখানে, যে সার্বভৌমত্ব হুমকির মতো হয়ে কিন্তু আজকে চট্টগ্রাম নিয়ে আমরা কত কথা শুনি, কত কিছু দেখি। বাংলাদেশে ইতিমধ্যে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার অফিস গঠন হয়ে গেছে, গঠিত হয়ে গেছে, চলছে। এই অফিস থাকলে 16টা দেশে বিগত সময়গুলোতে কি কি হয়েছে আমরা কিন্তু সচেতন মহল জানি। এই সব সমস্যার সমাধান বিএনপি দেখতে পাচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে। অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই মুহূর্তে অনির্বাচিত সরকারের একটাই কাজ হওয়া উচিত, সেটা হলো এই ইলেকশন দেওয়া, এই ইমোশনাল ব্ল্যাকমেইলকে আপনার পরিহার করা। এক একজন যে এক এক রকম কথা বলছে, আরেকটা আমি বলছি, আরেকটা আওয়ামী লীগের পাতানো নির্বাচনের মতো নির্বাচন প্রমাণ করার জন্য কেউ কেউ চেষ্টা করছে, যেমন তার সাথে তো কি ইসে ছিল না, এনসিপি ছিল না, তার সাথে জামাত ছিল না, তার সাথে হুজুররা ছিল না, এখন আসলে কেন হচ্ছে হাত পাখা ছিল না। এই কথাগুলো যাতে না হয় যে আবার আওয়ামী লীগের মতো, সেই জন্য চেষ্টা করা উচিত। 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, আপনি নিজে অনেক ধরনের শঙ্কা বলছেন, এমনকি আসলে নির্বাচন আদৌ কতখানি হতে যাচ্ছে সেটি নিয়েও আপনি শঙ্কা প্রকাশ করেছেন। আজকে প্রেস সচিব বলেছেন যদি 1 বছর বিগত সময়ের সাথে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা প্রশাসনের অবস্থা আমরা মিলাই, সেক্ষেত্রে বলেছেন অপরাধ খুন খুবই কম হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তার মানে নির্বাচন করা সম্ভব, ভালো নির্বাচন সম্ভব। উনি দেখতে পারে, জনগণ দেখতে পারে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এখনো মব চলছে, এখনো খুন চলছে, এখনো সন্ত্রাস চলছে, এখনো চাঁদাবাজি চলছে, যা যা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য সব কিছু চলছে। এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, নির্বাচন আদৌ হবে কি না, মূল জিনিসটা তো নির্বাচন। যখন উপদেষ্টা বলে 11 শুনছি, তখন আমাদের কিন্তু এটা নিয়ে একটা হয় যে নির্বাচন হবে কিনা। যখন সমুদ্র বিলাসে যাওয়া লোকজন তাদের শোকসের জবাবে বলে যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ সরকারি গোয়েন্দা সংস্থা
ছবি তুলেছে এবং সংবাদ মাধ্যমকে সেটা সাপ্লাই করেছে এবং সংবাদ মাধ্যম সেটাকে ভিন্নভাবে অপরাধমূলকভাবে উপস্থাপন করেছে, তখন আমাদের কিন্তু এটা বিশ্বাস হয় না যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার যে পরিবেশ, এই পরিবেশ বাংলাদেশের মধ্যে আছে। কোনো না কোনো কারণে কোনো না কোনো ইয়েতে কারো স্বার্থ হানি হচ্ছে, অথবা কেউ যে স্বপ্ন দেখেছিল যে আগামী সরকারে তারা থাকবে বা আগামী নির্বাচিত সরকার তারা হবে, এরকম স্বপ্ন ভঙ্গের কারণেও কেউ নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। এটা হলো বাস্তবতা এবং এটার কিন্তু কিছু আলামত কিন্তু এই জায়গার মধ্যে আছে। বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন করার কোনো প্রকার ইয়ে আছে বলে আমি মনে করি না। 2-3টা কারণে। আপনি যদি খুব কাছাকাছি দেশ দেখেন, মানে ইয়েতে নেপাল, তাহলে দেখবেন যে 12 বছরে 17 বার সরকারের ইয়ে হয়েছে পিআর কারণে, 17 বার আরো অনেকগুলো কারণ ছিল, শুধু ছিল পিআরও। এটা অন্যতম প্রধান কারণ হলো পিআর। বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার দরকার। এই স্থিতিশীল গণতান্ত্রিক সরকার পিআর পদ্ধতিতে এই সরকারের নিশ্চয়তা করার কোনো ইয়া নাই। 54 বছরে ফেল করছে থেকে আগামী 5 বছরে এটা মানে ফেল করবে এরকম কোনো ইয়া নাই। আমি 3বার মেট্রিক পরীক্ষা ফেল করলাম, 4বার পাস করতে পারবো না, এরকম কোন নিশ্চয়তা আছে? কারণ 54 বছরে কিন্তু জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কিন্তু 54 বছরের মধ্যে এইভাবে হয় নাই। এই আন্দোলনের তো একটা পদ্ধতি বলার চেষ্টা করছেন পরীক্ষিত পদ্ধতি। পৃথিবীর গণতান্ত্রিক দেশ যদি দেখেন কয়টা দেশের মধ্যে পিআর আছে, সফলভাবে এটা কয়টা দেশের মধ্যে পিআর আছে, এটার কিন্তু একটা ব্যাপার আছে। এটার কোনো পরীক্ষিত সেইটার ব্যাপার আছে। বাংলাদেশও পিআর আছে। বাংলাদেশি পিআর কি জানেন? আমরা যে 50টা মহিলা আসন ইয়ে করছি, সেটা কিসের ভিত্তিতে হয়? আপনি যদি ওই রকম পিআর ধরেন, তাহলে 90টা দেশ কেন, বাংলাদেশ সহ এটা 91টা দেশে ইয়ে হবে। পিআর তো বিভিন্ন পিআরের বিভিন্ন সিস্টেম আছে। আমরা 300 আসনে পাস করার পরে 50টা আসন ভাগ করছি, তো জনগণকে শক্তি মনে করতে, পিআরের বাইরে তো জনগণ বাংলাদেশে এই জিনিসগুলো হয় না। জনগণের কথা না, জনগণের কথা অনেকেই বলে, কিন্তু জনগণের জায়গার মধ্যে কেউ থাকে না। না, গণভোট যে বিষয়গুলো আমরা এটা তো তারা চিন্তা করছে না, তারা সময় ক্ষেপণ করছে, আর কিছুই না। জনগণ ডিসাইড করুক যে কোন বিষয়টা দেশের জন্য। না, গণভোট করতে হলে আপনাকে কিন্তু সাংবিধানিক সরকারের আন্ডারে করতে পারবেন না। এখন সরকারটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকারের আন্ডারে গণভোট গণভোট করেন নাই। এবং নীলোফার চৌধুরী মনি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপিটি ইস্পাত নিতে রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।